আরেকটা কথা তোমাদেরকে একটু বলি, যে কখনো আমি কিছু কথা বললে সেটাকে রেফারেন্স হিসেবে কোথাও ইউজ করবে না, হ্যাঁ? তোমরা শুধু জানবা। না স্যার, হ্যাঁ, জাস্ট কারণ জানার জন্যই হ্যাঁ আপনাকে জানার অনেক জন্য, প্রশ্ন। হ্যাঁ রেফারেন্স হিসেবে ইউজ করবে না, কারণ এক এক জায়গার এক এক ঘটনা। এগুলো মানে কি বলবো, সিন্ডিকেট বলা হয়, বুঝো সিন্ডিকেট বুঝো? জি স্যার। এরকম এগুলো ভাঙা খুব কঠিন। আমরা বর্তমানে আরেকটা ইয়া ভাঙার জন্য একটু চেষ্টা করতেছি আমাদের কলেজে, যেটা নেওয়া হয় সেটা আমরা খোঁজ খবর লাগাচ্ছি, কিন্তু দেখা গেল যে মানে খুব জটিল বিষয়টা। হুম, যেগুলো আসলে কিন্তু কিছু করার নেই। ওকে, তাহলে বুঝলাম যে তোমাদের কারো সমস্যা নাই, আর না হয় তোমরা কেউ পড়োনি। আমি কিন্তু মুখস্থ করতে বলিনি, আমি শুধু রিডিং পড়তে বলেছি। তোমরা দেখো তোমাদের টেক্সট পড়ার কারণে এই যে আমি যে ব্রিফ কোশ্চেনগুলো দিচ্ছি বা শর্ট কোশ্চেনগুলো দিব বা ব্রড কোশ্চেনগুলো দিব, এগুলো কি খুব কঠিন লাগবে বলো তো? টেক্সট পড়ার কারণে কিন্তু জাস্ট এক নজরে দেখলেই কিন্তু অনেকখানি হয়ে যায়, তাই না? তো এগুলো যদি তোমরা রিডিং দিয়ে রাখো, রিডিং দিয়ে যখন দিবা তখন আমি দ্বিতীয়বার সেকেন্ড টাইমে যখন দিব তখন কিন্তু তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা কথা তোমাদের বলি, এখন থেকে কিন্তু আমি সব কিছুই তোমাদের গুগল ড্রাইভ ভিত্তিক দিব কিন্তু আমি। হুম, আমি এই ফেসবুক গ্রুপ আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কোনো কিছু শেয়ার করবো না, আমি তোমাদেরকে গুগল ড্রাইভে প্র্যাকটিস করাবো, যে আমি যা দিব গুগল ড্রাইভে তোমাদেরকে ওখান থেকে বার করে স্যার দিতে হবে। গুগল ড্রাইভে গেলে তো কিছু পাই না, কেন পাবা কেন না? জানি আমি বুঝতে পারি না কিভাবে কাজ করতে হয় নাকি আমি বুঝি না। কেন বুঝবা না? একদম সহজ জিনিস, বরং ওখানেই তুমি যেখানে যেটা যাবা ক্লিয়ারলি দেওয়া আছে, আমি একটু দেখাই দিই তোমাদের আগে। জি স্যার, ওটাতেই ভালো পাওয়া যায়। দেখো গুগল তুমি, ড্রাইভ আরো সুবিধা আমি, আছে ভালো স্যার, হ্যাঁ ফোনের ফোল্ডারের মতো স্যার। আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা দেখো তোমাকে কোথায় নিয়ে যাবে প্রথমে। দাঁড়াও, মনে করো যে আমি এই যে সেকেন্ড ইয়ারের লিঙ্কটা তোমাদের গ্রুপে আমি প্রথমে আবার শেয়ার করে দিলাম, আমি তোমাদের একটু দেখাতে যাচ্ছি বিষয়টা। কিন্তু কোনো সময় না পাই, তাহলে কি হোয়াটসঅ্যাপে চাইতে পারবো? হ্যাঁ সেটা তোমরা চাবা, সমস্যা নেই, কিন্তু না পাওয়ার একটা কারণ হলো যে তোমাদের মোবাইলে মনে সাপোর্টের সমস্যা আছে। হ্যাঁ, জি স্যার, হ্যাঁ, সাপোর্ট করে, আসে হ্যাঁ না, আমি ফাঁকা যদি দেয়। এই জায়গায় এখন ড্রাইভে ক্লিক দিই, এই ক্লিক দেওয়ার পর আমার একদম আমাকে সেকেন্ড ইয়ারের এই পেজে নিয়ে যাবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু ড্রামা, পোয়েট্রি, অ্যাডভান্স রিডিং রাইটিং, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, পলিটিক্যাল অর্গানাইজেশন, এগুলো, তারপর গল্পের। এরপর মনে করো তুমি যাচ্ছ হচ্ছে পোয়েট্রি, যেহেতু পোয়েট্রিতে আমি বিষয়গুলো দিয়েছি, গেল হচ্ছে পোয়েট্রির দেখো 6টা, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কলিজ, এরকম 6টা পোয়েট্রির নাম দেওয়া আছে। এবার হচ্ছে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেকের টেক্সট আছে, তারপর পার্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, তারপর হচ্ছে কম্বাইন্ড এবিসি একসাথে দেওয়া আছে। তাহলে পার্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে যদি যাই আমি যাবো, এবার ব্রিফ পাবো, শর্ট পাবো, ব্রড পাবো। এবার ব্রিফে গেলাম, ব্রিফে গেলে পারে এই যে আমার এখানে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। আমি যেহেতু পিছন থেকে একটু শুরু করছি, হ্যাঁ জন কিটসের ব্যাপারটা ছোট আছে, আমি তোমাদের একবারে এখন থেকে আমি সবগুলো পার্ট ওয়াইজ আপলোড দিয়ে যাব। হ্যাঁ, যেমন আমি এখন কিটসের শর্টগুলো রেডি করতেছি, অলরেডি আমি ব্রিফগুলো দিয়েছি, তোমরা সবাই পেয়েছো নাকি? দেখো কিটসের কিন্তু জি প্রথমে থাকবে স্যার। জি হচ্ছে স্যার। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথমে থাকবে ইম্পর্টেন্ট কোশ্চেন, তারপর দ্বিতীয়ত থাকবে হচ্ছে ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনের আনসার। এইখানে কিন্তু আনসারগুলো আমি এখানে, দেখো, স্যার আমি গুগল ড্রাইভে ঢোকার পরে কোনো ফাইলই খুঁজে পাই না, আমার ফোন সাপোর্ট করে না নাকি আমি বুঝি না, আমি তো হ্যাঁ বুঝতে পারি একবার না। একটু দেখবা, তুমি চেষ্টা করবা, কাউকে দিয়ে একটু দেখাই নিবা। আর যদি মনে হয় যে আমি এখানে জেনারেল সকল কোশ্চেন আছে, আর তোমাদের 2022-এর জন্য যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কেটে সেটে এই জায়গায় আলাদা করে দিয়েছি। হুম, এখান থেকে কিন্তু অনেক কম আছে, কিন্তু অনেক কিছু বাদ ছাদ দিয়ে আমি এগুলো কিন্তু ফাইনাল কপি করেছি। দেখো এখানে কিন্তু পার্ট এ বি সি একসাথে দেওয়া আছে, পার্ট এ এর কোশ্চেন, পার্ট বি এর কোশ্চেন, পার্ট সি এর কোশ্চেন। তাহলে এই কোশ্চেন আনসারগুলো তোমরা কোথায় পাবে? ওই পার্টে পার্টে গেলে তোমরা কিন্তু আনসারগুলো সহজেই পেয়ে যাবে। এই আনসারগুলো তোমরা ওখান থেকে আবার নিয়ে তোমাদের খাতা মতো বা সিস্টেম ওয়াইজ তুমি প্রিপারেশন নিবে। বুঝতে পারছো? এইভাবে তোমাদের আমি এখন যেহেতু কিটসের আমি কি করতেছি, কিটসের আমি এখন শর্ট কোশ্চেনগুলো রেডি করতেছি, তাহলে সেটা তোমরা চলে যাবে কোথায়? পার্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, তারপর যাবে শর্ট কোশ্চেন। এখানে পাবা হচ্ছে, এটা হচ্ছে এক হবে, এখানে আমি মনে করি এটাতে চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হবে এক, শুধু কোশ্চেনগুলো দেওয়া থাকবে এক আলাদা করে, আর দুইয়ে থাকবে হচ্ছে তোমাদের কোশ্চেনের আনসারগুলো। হুম, তো এইভাবে আমি আপলোড করে যাব, তোমরা কিন্তু একটা করে কপি শেষ হবে, আমরা ইয়া করব। তাহলে এইভাবে তোমাদেরকে আগাতে হবে, আর প্রত্যেকেই চেষ্টা করবে গুগল ড্রাইভে অভ্যস্ত হয়ে যাওয়া। কারণ তুমি গুগল ড্রাইভের একটা সুবিধা হলো, তুমি হয়তো কোথাও যাচ্ছ, তোমার কিন্তু দেখা যাচ্ছে ওই গুগল ড্রাইভে গিয়ে তুমি আনসারগুলো দেখে পড়তে পারবা। মনে করো গাড়িতে যাচ্ছ কোথাও, হুম, তাহলে তুমি কি কি করতে পারবে? মোবাইলটা অন করে, নাকি নেটটা অন করে তুমি কি ড্রাইভে ঢুকে
তুমি চলে গেলা যে আজকে আমি কিডসের ব্রিফ কোশ্চেনের আনসারগুলো রিভাইজ করব, তুমি কিন্তু বসে বসে বাসে বসে বা কোনো জায়গায় বসে তুমি কিন্তু ওগুলো রিভাইজ করতে পারবে। তোমার হাতে কোনো বই নাই, কিন্তু শিটগুলো তোমার কাছে আছে, তাই না? এবং তোমার এখানে কিন্তু তোমার মোবাইলের কোনো ডেটা খরচ হচ্ছে না, এই সরি মানে মোবাইলের যে স্পেস সেটা কিন্তু লাগতেছে না, ওটা গুগল ড্রাইভে আছে ওইভাবে। বুঝতে পারছি আমি বিষয়টা? এই জন্য জি সবাই দয়া করে গুগল ড্রাইভটা ইউজ করবে। আর তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে, গুগল ড্রাইভ বা বাইরের কাছে বেশি শেয়ার করবে না, হ্যাঁ? এতে দেখা যাচ্ছে জগা খিচুড়ি করতে পারে কোনো, তোমরা একটু ইউজ করবে। আচ্ছা, তো এটা একটা ঘটনা গেল। এরপর আমাদের নেক্সট আইটেমটা হচ্ছে কি, শর্ট নোট, ফ্রেঞ্চ রেভলিউশন এবং রোমান্টিসিজম। আচ্ছা, তো আশা করি তোমরা পড়েছো। তাহলে আমরা আমাদের চলে যাই রিভাইজ দ্য লাইফ অফ কিডস। এখন আমরা প্রোজগুলো পড়বো। আমরা রোমান্টিক পোয়েটসদের লাইফ পড়েছি, ফিচার পড়েছি, আজকে আমরা পড়বো হচ্ছে প্রোজ রাইটারদের বিষয় নিয়ে। আচ্ছা, হাই হাই, ওয়ার্কস অফ কিডস। কিডস হচ্ছে আমাদের শেষ রাইটার নাকি রোমান্টিক এজের? স্যার। এখন আমরা যাব হচ্ছে, আচ্ছা আজকে থেকে তোমাদের আমি আবার কিন্তু আইডি নাম্বার নেওয়া শুরু করবো, হ্যাঁ? আমি একটু দেখি আইডি নাম্বার না নিয়ে কি অবস্থা হলো, আইডি নাম্বার নেওয়ার পর কি অবস্থা হয়। আচ্ছা, সবাই আইডি নাম্বার দিবা, হ্যাঁ? প্রোজ রাইটার আমরা কয়েকটা, এখানে কিন্তু প্রোজ রাইটারটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় আসে শুধু আমাদের দেখবা যে ওই ইয়ার ব্যাপারে, আমাদের পয়েটদের ব্যাপারে আসে। জাস্ট আমরা দ্রুত একবার রিডিং দিয়ে যাব, জাস্ট রাইটারের নামগুলো জানবো, কিছু কিছু ইম্পর্টেন্ট রাইটিং থাকলে সেগুলো জানবো, এর চেয়ে বেশি আমাদের আর দরকার নেই, কারণ পয়েটদেরই রোমান্টিক এজটা শেষ হচ্ছে। অ্যাসাইড ফ্রম দ্য স্প্লেন্ডিড ওয়ার্ক অফ দ্য নভেল রাইটার্স, এখানে নভেলিস্ট কারা আছে, যেমন ওয়াল্টার স্কট, আর আছে কি জেন অস্টিন। সবচেয়ে খেয়াল করবা নামটা, ইম্পর্টেন্ট নাম হিসাবে ওয়াল্টার স্কট এবং জেন অস্টিন, এরা রোমান্টিক এজে থেকেও নভেল লিখেছে। তবে জেন অস্টিনকে বলা হচ্ছে অ্যান্টি রোমান্টিক রাইটার লিভিং ইন রোমান্টিক এজ, রোমান্টিক এজে বসবাস করে তিনি অ্যান্টি রোমান্টিক। তারপর টু হুম উই শ্যাল প্রেজেন্টলি রিটার্ন, দ্য আর্লি 19th century is remarkable for the development of a new valuable type of critical prose writing. If we accept the isolated work of Dryden and Addison, it is safe to say that literary criticism in its modern sense was hardly known in England until about the year 1825. 1827 পর্যন্ত যে মডার্ন সেন্সে যাকে আমরা বলি হচ্ছে ক্রিটিসিজম, এইটা ইংল্যান্ডে হার্ডলি নন, জানাই ছিল না। যেটা যদিও আমরা দেখেছি যে নিও ক্লাসিক্যাল এইজে বা দ্য এইজ অফ জনসন বা ড্রাইডেন বা এডিসন, এই সময়ে যদিও আমরা দেখেছি যে ক্রিটিসিজম নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু আসলে যেটাকে আমরা বর্তমান সময়ে এসে ক্রিটিসিজম বলছি সেটা এই মোটামুটি রোমান্টিক এজেই আমরা পাচ্ছি। বলছে such criticism as existed seem to us now to have been largely the result of personal opinion or prejudice. তাহলে আগে যে সকল ক্রিটিসিজম ছিল সেগুলো আসলে ছিল হচ্ছে পার্সোনাল, তাই তো, পার্সোনাল অপিনিয়ন মাত্র, সেগুলো কিন্তু আমাদেরকে অরিজিনালি সেগুলোকে সঠিকভাবে দেওয়া হয়নি। ইনডিড উই কুড হার্ডলি এক্সপেক্ট এনিথিং এলস বিফোর সাম সিস্টেমেটিক স্টাডি অফ আওয়ার লিটারেচার as a whole had been attempted. In one age, a poem was called good or bad according as it followed or ran encounter to so-called classic rules. তার মানে পোয়েম ভালো না মন্দ সেটা কিসের উপর ডিপেন্ড করছে, ওই এইজে যে সকল রুলস প্রচলিত ছিল তার উপর ডিপেন্ড করছে। In another, we have the dogmatism of Dr. Johnson. In a third, the personal judgment of Lockhart. দ্য এডিটর্স অফ দ্য এডিনবার্গ রিভিউ অ্যান্ড কোয়ার্টারলি। মানে আসলে ব্যাড অ্যান্ড গুড এটা আমরা সবসময় দেখেছি একজন ক্রিটিক্সের চোখের মাধ্যমে, আসলে সেটা কতটুকু খারাপ বা কতটুকু ভালো এটা আসলে আমাদের পড়েই বোঝা উচিত। যদি আমরা শুধুমাত্র একজন ক্রিটিক্সের চোখ দিয়ে দেখতে চাই তাহলে অনেক সময় হয়তো আমরা ভুলও বুঝতে পারি। হু সো ভায়োলেন্টলি অ্যাবিউজ কিড, যেমন হচ্ছে কোয়ার্টারলিতে এই যে লকহার্ট অ্যান্ড দ্য এডিটার্স অফ এডিনবার্গ অ্যান্ড কোয়ার্টারলি তারা কী করেছে দেখো, সো ভায়োলেন্টলি অ্যাবিউজ কিডস অ্যান্ড দ্য লেক পয়েটস। লেক পয়েটস কারা বলো তো? ইন দ্য নেম অফ
ক্রিটিসিজম, এটা পার্সোনাল ঝগড়ার মতো হয়ে গেছে। লেগ পয়েন্টস কারা? এসটি Warsaw, Warsaw, Saudi, Coldrill. হ্যাঁ, তিনজনের নাম পেয়েছি আমরা, তাই না? হ্যাঁ এসটি কোল্ড্রিচ, সাদে। হ্যাঁ, তাহলে এগুলোর নামগুলো খেয়াল করবে। দেখো পড়তে পড়তে আমাদের কিছু কিছু ব্রিফ কোশ্চেন আনসার অটোমেটিক হয়ে যাবে, যেগুলো খুবই সিম্পলি পরীক্ষায় আসে, খুবই সিম্পলি পরীক্ষায় আসে। কিন্তু এগুলো নিয়ে তোমাদের হইচই করতে হবে না। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, তোমরা অনেকেই বই না খুঁজেই এমনিতেই কমেন্ট লেখো, ঠিক আছে? তো এমনিতে কমেন্ট করছে এই কোশ্চেনের আনসারটা পাইনি, এই কোশ্চেনের আনসার কেউ দিচ্ছ না কেন? এটা তো তুমি বই পড়ছো না কেন? তোমাকে তো আমি টেক্সট পড়তে দিয়েছি, তুমি যদি আনসার শিটই খুঁজবা তাহলে তোমার আমার পড়ানোর দরকার কি? আমি শুধু বছর শেষে তোমাকে আমি আনসার শিট ধরাই দিলে তো হতো। বই খুঁজো, বই খুঁজে আনসারটা বের করো। তোমরা অনেকে স্যার একটা কথা বলবো? সিম্পল কোশ্চেন আনসারগুলো তোমরা বইয়ে খোঁজো না, অথচ বইয়ে দেখলে আনসারটা পাওয়া যায়। আমার তখন খুব রাগ লাগে তোমাদের, হ্যাঁ, মনে যেন ধরে একটা চপকানি দিয়ে দিই। হ্যাঁ, বই পড়ো, বই পড়ো। হ্যাঁ, আনিকা বলো। স্যার অ্যাম্পলিফিকেশনেরটা একটু সময়টা আর 2 দিন দিলে একটু ভালো হতো। আচ্ছা, দিলাম 2 দিন, সমস্যা নেই, কিন্তু পড়তে হবে ভালো করে। আর একটা বিষয় বলি, তোমাদের ভিতরে দেখলাম একজন কমেন্টও লিখেছে যে আগে তোমাদের ভিতরে বেশ অ্যাক্টিভনেসটা ভালো ছিল, ইদানিং কেমন জানি তোমাদের ভিতরে ইন্টারাকশনটা কম। ব্যাপারটা কেন? মানে সবাইকে আমরা আবার মনে করতেছি যে আমি অযথা সময় নষ্ট করতেছি বা সময় নষ্ট হচ্ছে, এমনটা এমনটা কেন হচ্ছে বলো তো? নাকি সবাই একা একা আগাতে যাচ্ছ? আচ্ছা, তো যাই হোক, একটু তোমরা যদি অ্যাক্টিভ মানে নিজেদের ভিতরে ইন্টারাকশনটা থাকো তাহলে ভালো হয়। আচ্ছা, যাও। তারপরে কারো ব্যক্তিগত ব্যাপার, এটাতে অবশ্য আমরা কিছু বলতে পারি না। হচ্ছে আর্লি ইন দ্য 19th century দেয়ার অ্যারোজ আ নিউ স্কুল অফ ক্রিটিসিজম which was guided by knowledge of literature on the one hand and by what one might call fear of God on the other hand. একদিকে হচ্ছে ফেয়ার অফ গড আর একটা হচ্ছে নলেজ অফ লিটারেচার। তার মানে আগে যে সকল ক্রিটিসিজম ছিল এগুলো ছিল হচ্ছে পার্সোনাল অপিনিয়ন অথবা কারো প্রতি প্রিজুডিস, মানে ভুল ধারণা। হ্যাঁ, যে তাকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করছি, তখন হয়তো বা দেখা যাচ্ছে আমি ব্যক্তিগত আক্রোশ প্রকাশ করছি। কিন্তু পরবর্তী ক্রিটিসিজমে এসে দেখা গেছে যে আসলেই যদি বা কারো সাহিত্যের নলেজ আছে সেই আসলে ক্রিটিসাইজ করেছে যে আসলে এই পর্যায়ে হলে ভালো হতো, মানে গঠনমূলক যেটা বলা হয়। একটা হচ্ছে গঠনমূলক সমালোচনা আর একটা হচ্ছে ধ্বংসাত্মক সমালোচনা, মানে কাউকে ইচ্ছা করে দমিয়ে দেওয়া, মানে তার ভালো গুণ আছে আমি জানি কিন্তু তারপরও কাউকে দমিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে খারাপ গুণ আছে কিন্তু আমি গঠনমূলক আলোচনা করে তাকে আমি ভালো করতে চাচ্ছি, এটাকে হচ্ছে বেটার ক্রিটিসিজম বলা হয়। তবে পরবর্তীতে এটা করা হয়েছে, যেমন বলা হচ্ছে দেখো, the latter element showed itself in a profound human sympathy. The essence of the romantic movement and its importance was summed up by D. Quincy when he said, not to sympathize is not to understand. দেখো, কারো প্রতি সিম্প্যাথাইজ না হওয়া মানে তাকে না বোঝা। অতএব কারো প্রতি হঠাৎ করে আমি আক্রোশী হয়ে ক্রিটিসাইজ করব, এগুলো হওয়া ঠিক না। These new critics who with abundant reverence for past masters could still lay aside the dogmatism and prejudice which marked Johnson and the magazine editors and read sympathetically the work of a new author with the sole idea of finding what he had contributed or tried to contribute to the magnificent total of all literature. মানে তারা খোঁজার চেষ্টা করেছে যে একজন রাইটার সাহিত্যের ক্ষেত্রে কীভাবে অবদান রেখেছে। যেমন হচ্ছে কোলরিজ, হান্ট, হাজলিথ, ল্যাম, ডিকুয়েন্সি ওয়ার দ্য লিডার্স ইন দিস নিউ অ্যান্ড ইমেন্সলি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। তাহলে তাহলে এই যে ইন দ্য সাইড অফ ক্রিটিসিজম এই ক্ষেত্রে আমরা কোলরিজকে পেয়েছি, এসটি কোলরিজের বইয়ের নাম কি ছিল? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, তাই তো? এবং বলেছে উই মাস্ট নট ফরগেট দ্য ইম্পর্টেন্স অফ দ্য নিউ পিরিয়ডিক্যালস লাইক দ্য লন্ডন ম্যাগাজিন founded in 1820 in which Lamb, De Quincey and Carlyle found their first real encouragement. তার মানে লন্ডন ম্যাগাজিন এটা হচ্ছে এই 1820-তে, তার মানে রোমান্টিক এজের এক সময়ে প্রকাশিত একটা ম্যাগাজিন। এর ভিতরে ক্রিটিক যারা আছে তাদের রাইটিংয়ের মধ্যে আমরা সবচেয়ে নাম করা পাচ্ছি কি মানে কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া অ্যান্ড হিজ লেকচার্স অন শেক্সপিয়ার, এবং শেক্সপিয়ারের উপরে তার বিশেষ লেকচার। উই হ্যাভ অলরেডি স্পোকেন। লে হান্ট
wrote continuously for more than 30 years as editor and essayist, and his chief object seems to have been to make good literature known and appreciated William Hazlitt in a long series of lectures, essays ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না, শুধুমাত্র আমরা দেখব যে কোন কোন রাইটার এখানে বিশেষ করে অবদান রেখেছে। তাহলে আমরা এখানে মেইনলি নাম পেয়েছি, এগুলো একটু খেয়াল করবো, এটাকে দাগিয়ে রাখবো। দেখো এর ভিতরে ছিল কি কে, দেখো ল্যাম, এই যে কোলরিজ, হান্ট মানে লে হান্ট, হাজলিট, ল্যাম, ডিকুয়েন্সি ওয়ার দ্য লিডার্স, হ্যাঁ, ইন দিস নিউ অ্যান্ড ইমেন্সলি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট, মানে ক্রিটিসিজম বা প্রোজ রাইটিংয়ের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। এখন চার্লস ল্যাম, স্যার এই নামগুলো একটু কালারফুল করে দেন। হ্যাঁ, এই যে কালারফুল করেছি, এই যে এখানে দিয়েছি, এই যে কোলরিজ, হান্ট, তোমরা একটু দাগিয়ে রাখো তোমাদের বইয়ে। তারপরে হচ্ছে চার্লস ল্যাম, আমরা এখান থেকে বেশি কিছু দেখবো না, আর আমরা জাস্ট এদের মানে রাইটিংয়ের নামগুলো দেখবো, আর বিশেষ বিশেষ কিছু যদি অবদান থাকে সেরকম দু একটা জিনিস দেখবো। যেমন হচ্ছে ইন ল্যাম অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ উই হ্যাভ টু ওয়াইডলি ডিফারেন্ট ভিউজ অফ রোমান্টিক মুভমেন্ট। তাহলে রোমান্টিক মুভমেন্ট নিয়ে ওয়ার্ডসওয়ার্থের সাথে ল্যামের একটা ডিফারেন্ট মানে ভিউ আছে। ওয়ান শোজ দ্য ইনফ্লুয়েন্স অফ নেচার অ্যান্ড সলিটিউড। কে ইনফ্লুয়েন্স অফ নেচার অ্যান্ড সলিটিউড কে দেখিয়েছে? ওয়ার্ডসওয়ার্থ। আর দ্য আদার অফ সোসাইটি, আর সোসাইটি সম্পর্কে কে দেখিয়েছে? উইলিয়াম ব্লেক। ল্যাম, এই যে ল্যাম ওয়াজ আর বলছে লাইফ লং ফ্রেন্ড অফ কোলরিজের কিন্তু বন্ধু, অ্যান্ড অ্যাডমায়ারার অ্যান্ড ডিফেন্ডার অফ দ্য পোয়েটিক ক্রিড অফ ওয়ার্ডসওয়ার্থ। এবং পোয়েটিক ক্রিড মানে কি? পোয়েটিক যে বিশ্বাস, তিনি যে বিশ্বাসে এই রকম পোয়েটিক ফিলিংগুলো দিয়েছেন। বাট হোয়াইল দ্য লেটার লিভড অ্যাপার্ট ফ্রম মেন, লেটার বলতে ওয়ার্ডসওয়ার্থ নাকি, যেখানে ওয়ার্ডসওয়ার্থ কী করেছেন, তিনি আমরা দেখেছি তিনি একটু একাকী থাকতে ভালোবাসতেন, তাই না? বিশেষ করে এসটি কোলরিজও তাই করতেন। কন্টেন্ট উইথ নেচার অ্যান্ড উইথ রিডিং অ্যান্ড অকেশনাল মোরাল লেসন টু সোসাইটি, ল্যাম ওয়াজ বোর্ন অ্যান্ড লিভড ইন দ্য মিডস্ট অফ লন্ডন স্ট্রিট। তাহলে ওয়ার্ডসওয়ার্থ কিছুটা একাকী জীবনযাপন করেছেন এবং চেষ্টা করেছেন মানুষ থেকে দূরে থাকতে। আর যেখানে আবার ল্যাম, তিনি লন্ডন স্ট্রিটে বসবাস করা মানে কি, মানুষের মধ্যে বসবাস করেছেন। বলছে দ্য সিটি ক্রাউড উইথ ইটস প্লেজার্স অ্যান্ড অকুপেশনস, ইট এন্ডলেস লিটল কমেডিজ অ্যান্ড ট্র্যাজেডিজ alone interested him. According to his own account, when he paused in the crowded street, tears, তাই তো দেখো, would spring to his eyes, তখনই তার চোখে পানি বেরিয়ে আসতো, মানে মানুষের অবস্থা দেখে। tears of pure pleasure at the abundance of so much good life, তার মানে তিনি মানুষের মধ্যে গুড লাইফ দেখতে পেয়েছেন। and when he wrote, he simply interpreted that crowded human life of joy and sorrow. অন্যদিকে অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ কী করেছে, ইন্টারপ্রিটেড দ্য উডস অ্যান্ড ওয়াটার্স উইদাউট এনি ডিজায়ার টু চেঞ্জ অর টু ফর্ম দেম। তাহলে কী হলো, যে ল্যাম চেষ্টা করেছেন মানুষের ইমোশনকে তুলে ধরা, মানুষের জীবনকে তুলে ধরা, আর ওয়ার্ডসওয়ার্থ দেখিয়েছেন উডস, ওয়াটার্স, তাই তো এরকম বন, গাছপালা, এগুলোর মধ্যে। হি হ্যাজ গিভেন আজ দ্য বেস্ট পিকচার উই পজেস অফ কোলরিজ, হাজলিট, ল্যান্ডার, হুড, কাউডেন, ক্লার্ক অ্যান্ড ম্যানি মোর অফ দ্য ইন্টারেস্টিং মেন অ্যান্ড উইমেন। মানে তার লেখার ভিতরে বিভিন্ন রাইটারদের আবার তিনি কী করেছেন, ক্রিটিসাইজ করার মাধ্যমে তাদের তুলে ধরেছেন। ইট ইজ ডিউ টু হিজ ইনসাইট অ্যান্ড সিম্প্যাথি দ্যাট দ্য লাইফ অফ দোজ ফার অফ ডেজ সিমস অলমোস্ট অ্যাজ রিয়েল টু আস অ্যাজ ইফ উই আওয়ার সেলফ রিমেম্বার্ড ইট। অফ অল আওয়ার ইংলিশ এসেইস্ট হি ইজ দ্য মোস্ট লাভেবল, partly because of his delicate and old-fashioned style or humor, but more because of that cheery and heroic. তার মানে এখানে আমরা দেখলাম যে দুইজনের বিষয়ে একটু কম্পেয়ার করা হয়েছে, এত কিছু আমাদের দরকার নেই। তারপরে ল্যাম্বের জন্ম আমাদের অতটা দরকার নেই, আমরা তার রাইটিংয়ের বিষয় নিয়ে আমরা একটু দেখব। তবে খুব একটা যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক আছে সেটা আমরা দেখো। ওয়ার্কস, দ্য ওয়ার্কস অফ ল্যাম divided themselves naturally into three periods. First, there are his early literary efforts, including the poems, signed এগুলো Coleridge's poems on various subjects, his romance, Rosamund Grey, and John Woodville. এগুলো খুব একটা নাম করা রাইটিং না, এগুলো আমাদের অত দরকার নেই, হ্যাঁ, খুব একটা নাম করা রাইটিং না। নাম করা রাইটিং এখানে দ্য থার্ড পিরিয়ড, এসে অফ এলিয়া, ওগুলো আমাদের দরকার নেই। আচ্ছা,
এখানে আসলে ফ্রম ব্রাউন্স দরকার নেই, এখানে একটু নাম লেখা দেখো, ব্রাউন্স রিলিজিও মেডিসি, এই নামটা একটু খেয়াল করবো, হ্যাঁ। আর বার্টনস, এগুলো হচ্ছে অন্য রাইটার, ওটাকে ফলো করেছে সেই হিসাবে, বার্টনস অ্যানাটমি অফ মেলানকলি, অ্যানাটমি অফ মেলানকলি, আচ্ছা এইগুলোই। আর ডিকুয়েন্সি এখানেও আসলে প্রোজ রাইটারদের মধ্যে খুব একটা যে মানে নামি বা নাম করা কোনো রাইটিং আছে তেমনটা নয়, আমরা জাস্ট এখান থেকে এগুলো একটু এড়িয়ে যাবো, কিন্তু নামগুলোর সাথে আমরা একটু পরিচয় হওয়ার চেষ্টা করব। এখানেও আমরা একটু এগিয়ে গেলাম। না এখানে তেমন প্রোজ রাইটারের মধ্যে আমরা তেমন কিছু দেখবো না, সেকেন্ডারি রাইটার্স এইখানে আমরা একটু চলে আসি। তাহলে আমরা প্রোজ রাইটারের মধ্যে 2-3 জনের নাম পেলাম। সেকেন্ডারি রাইটার্স অফ রোমান্টিসিজম, এখানে কিছু সেকেন্ডারি রাইটার রয়েছে যারা লিখেছে কিন্তু অতটা নাম করা নয়, আমরা জাস্ট 2-1 নামটা একটু দেখে যাই। হ্যাঁ, বলা হচ্ছে ওয়ান হ্যাজ অনলি টু গ্ল্যান্স ব্যাক ওভার দ্য অথর্স উই হ্যাভ সিন স্টাডি। এতক্ষণ যারা আমরা যাদেরকে নিয়ে আমরা স্টাডি করলাম নামগুলো কি কি? ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, সাদে, বায়রন, শেলি, কিটস, স্কট, ল্যাম অ্যান্ড ডিকুয়েন্সি, নাকি? To realize the great change which swept over the life and literature of England in a single half century under two influences which we now know as the French Revolution in his history and the Romantic movement in literature. তাহলে মানুষের ইতিহাসে দেখলে আমরা পাবো ফ্রেঞ্চ রেভলিউশন, আর লিটারেচারের দিকে আমরা যদি দেখি তাহলে দেখবো হচ্ছে রোমান্টিক মুভমেন্ট। In life, men had rebelled against the too strict authority of state and society. In literature, they had rebelled even more vigorously against the bonds of classicism. ওই যে প্রথমে ছিল ক্লাসিসিজম, তারপরে আসলো নিও ক্লাসিসিজম। এই নিও ক্লাসিসিজমের অধীনে মোটামুটি রাইটিং যেন দম আটকানো অবস্থানে ছিল। রোমান্টিক এজে এসে তারা কি করেছে? বিদ্রোহ করার মাধ্যমে লিটারেচারকে মুক্তি দান করেছে, এবং লিটারেচার চলে এসেছে কি একদম কমন পিপলের কাছে এবং প্রকৃতির কাছে। এইটা ছিল তাদের বিশেষ অবদান। Which had sternly repressed a writer's ambition to follow his own ideal. দেখো তাহলে ক্লাসিসিজম কি করছিল, দেখো ক্লাসিসিজম কি করছে? Which had sternly repressed a writer's ambition to follow his own ideals and to express them in his own way. Naturally, such an age of revolution was specially poetic. দেখো তাহলে রোমান্টিক এজের প্রধান বৈশিষ্ট্য ছিল হচ্ছে পোয়েটিক। অনলি দ্য এলিজাবেথান এজ সারপাসেস ইট ইন দিস রেসপেক্ট। তাহলে পোয়েটিক দিক থেকে এলিজাবেথান এজ রোমান্টিক এজকে কিন্তু পেরিয়ে গেছে, সারপাস করে গেছে। অ্যান্ড ইট প্রডিউসড আ লার্জ নাম্বার অফ মাইনর রাইটার্স হু ফলোড মোর অর লেস ক্লোজলি দ্য এক্সাম্পল অফ ইটস গ্রেট লিডার্স। গ্রেট লিডার্সদের এক্সাম্পলই ফলো করেছে। অ্যামং নভেলিস্ট উই হ্যাভ জেন অস্টিন, তাই তো, ফ্রান্সিস বার্নি, ম্যারি এজোর্থ, জেন পোর্টার, সুসান ফেরারি, অল উইমেন। দেখো বি ইট নোটেড, খেয়াল করতে হবে এটা সব উইমেন। এছাড়াও রয়েছে অ্যামং দ্য পয়েটস ক্যাম্পবেল, মুর, হগ, এরা হচ্ছে মাইনর রাইটার। এগুলো সম্পর্কে আর যদি আমরা ধরি এখানে অ্যামং দ্য মিসলিনিয়াস রাইটার, যারা কবিতাও লিখছে, যারা হচ্ছে প্রোজও লিখছে, যারা ক্রিটিসিজমও লিখছে, তাদের মধ্যে কে কে পড়ে? দেখো সিডনি স্মিথ, ক্রিস্টোফার নর্থ, তারপরে চালমার্ক, তারপরে লকহার্ট, লেহান্ট, হাজলিট, হালম, ল্যান্ডর ইত্যাদি। Here is an astonishing variety of writers, মানে অসংখ্য রাইটার্স, and to consider all their claims to remembrance would of itself require a volume. তাহলে সবাইকে যদি মনে করতে যেতে হয় তাহলে একটা ভলিউম বার করতে হবে বইয়ের আলাদা করে। তো অত কিছু করতে যাইনি, জাস্ট আমরা দেখলাম এখানে কিছু রাইটার রয়েছে। এখন আমরা জেন অস্টিনকে মেজর ধরে আমরা কিছু রাইটিং দেখব। দেখো এখানে বলছে অ্যামং অল দিজ রাইটার্স উই চুজ অনলি টু, দুইজনকে চুজ করেছি। একজন হচ্ছেন জেন অস্টিন, আর একটা হলো কি ওয়াল্টার স্যাভেজ ল্যান্ডার। নাম দেখো তিনি কেমন, হ্যাঁ, স্যাভেজ, হুজ ওয়ার্কস ইন্ডিকেট আ পিরিয়ড অফ ট্রানজিশন ফ্রম দ্য রোমান্টিক টু দ্য ভিক্টোরিয়ান এজ। দেখো তার মানে এদের ভিতরে রোমান্টিক এবং ভিক্টোরিয়ান এজের উভয় বৈশিষ্ট্য রয়েছে, এই জন্য এই দুইজনকে নিয়ে একটু কথা বলছেন। তাহলে জেন অস্টিন কি ছেলে না মেয়ে? বলো। তাই না? হ্যাঁ, বলছে উই হ্যাভ সো লেটলি রিডিসকভার্ড দ্য চার্ম অ্যান্ড জিনিয়াস অফ দ্য গিফটেড ইয়ং উইমেন দ্যাট শি সিমস টু বি আ নভেলিস্ট অফ ইয়েস্টারডে।
রাদার দ্যান দ্য কন্টেম্পোরারি অফ ওয়ার্সোয়া দ্যান কোল্ডিস। বলছে তার নভেলগুলো পড়লে এত চমৎকার লাগবে যে মনে হবে জানো তিনি মনে হয় খুব মানে কি সেদিনের বা গতকালের নভেলিস্ট, কিন্তু তিনি লিখেছেন সেই ওয়ার্সওয়ার্থ এবং কোল্ড্রিজের সময়ে। অ্যান্ড ফিউ ইভেন অফ আর রিডার্স রিয়েলাইজ দ্যাট শি ডিড ফর দ্য ইংলিশ নভেল প্রিসাইজলি দ্যাট দ্য লেক পয়েটস ডিড ফর ইংলিশ পোয়েট্রি। তার মানে রোমান্টিক এই যে লেক পয়েটসরা ইংলিশ পোয়েট্রির জন্য যা করেছে, ঠিক ইংলিশ নভেলের জন্য জেন অস্টিন এককভাবে তাই করেছে। শি রিফাইন্ড সিম্পলিফাইড ইট, মেকিং ইট আ ট্রু রিফ্লেকশন অফ ইংলিশ লাইফ। Lake poets she met with scanty encouragement in her own generation. Her greatest novel, খেয়াল করো, her greatest novel Pride and Prejudice was published in 1797. ইয়ারটাও খেয়াল রাখবা। A year before the appearance of the famous lyrical ballads. লিরিক্যাল ব্যালেডস প্রকাশিত হয় কবে বলো তো? 1798 1798 আর 97 প্রকাশিত হয় প্রাইড অ্যান্ড প্রেজুডিস। খেয়াল করবা নামটা of Warsaw and Coles. But while the latter book was published and found a few appreciative readers, the manuscript of this wonderful novel went begging for 16 years before it found a publisher. দেখো ওই সময়ে পাবলিশড হয়েছে, ফিনিশড হয়েছে 1798, কিন্তু পাবলিশ হতে আরও for 16 years লেগেছে। হ্যাঁ, as Wordsworth began with the deliberate purpose of making poetry natural and truthful, so Miss Austen appears to have begun writing with the idea of presenting the life of English country society exactly as it was, in opposition to the romantic extravagance of Mrs. Radcliffe and her school. তারপর মিসেস র্যাডক্লিফ যেটা এক্সট্রাভ্যাগেন্ট ওয়েতে লিখেছেন, কিন্তু জেন অস্টিন সেই জায়গাতে লাইফ লাইক মানে একদম জীবনে যা ঘটেছে সেগুলোকে তিনি দেখানোর চেষ্টা করেছেন। আচ্ছা, এখানে আর আমাদের অর্থ দরকার নেই, আমরা তার লাইফটা নিয়েও খুব একটা প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়েছি, আমরা তার ওয়ার্কে একটু দেখি। বলছে ভেরি ফিউ ইংলিশ রাইটার্স ইভার হ্যাড সো ন্যারো আ ফিল্ড অফ ওয়ার্ক অ্যাজ জেন অস্টিন। তাহলে ন্যারো আর ফিল্ড, হ্যাঁ, যে তিনি তার লেখনীর অবস্থানটা ছিল খুবই কম। লাইক দ্য ফ্রেঞ্চ নভেলিস্ট হুজ সাকসেস সিমস টু লাই ইন চুজিং দ্য টাইনি ফিল্ড দ্যাট দে নো বেস্ট, her works have an exquisite perfection that is lacking in most of our writers of fiction. তাহলে আমরা এইখানে একটু দেখব এই ওয়ার্ডগুলো, যেহেতু আমরা আগেও দেখেছি। বলছে her characters are absolutely true to life and all her work has the perfection of her delicate miniature painting. মানে তিনি জীবনকে যেন নভেলের ভিতরে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। The most widely read of her novels is Pride and Prejudice, but there are three others like Sense and Sensibility, Emma and Mansfield Park have slowly won their way to the front rank of fiction. From a literary point of view, Northanger Abbey is perhaps the best. Northanger Abbey. For it we find that touch of humor and delicate satire with which this gentle little woman combated the grotesque popular novels of the উডেলকো টাইপ। এক ধরনের উডেলফ টাইপ হচ্ছে এক ধরনের রাইটিং। রিডিং অ্যানি অফ দিস ওয়ার্ক, সেটা হচ্ছে ফ্রেঞ্চ রাইটিংয়ের মধ্যে পড়ে। রিডিং অ্যানি অফ দিস ওয়ার্ক ওয়ান ইজ ইনক্লাইন টু অ্যাকসেপ্ট দ্য হার্ট অ্যান্ড ইন্ডোর্সমেন্ট অফ স্যার ওয়াল্টার স্কট দ্যাট ইয়াং লেডি হ্যাজ আ ট্যালেন্ট ফর ডিসক্রাইবিং দ্য ইনভলভমেন্টস অ্যান্ড ফিলিংস অফ ক্যারেক্টার্স অফ অর্ডিনারি লাইফ হুইচ ইজ টু মি দ্য মোস্ট ওয়ান্ডারফুল আই হ্যাভ এভার মেট। মানে তার সম্পর্কে ওয়াল্টার স্কট এই কমেন্টটা করেছেন যে এই ইয়ং লেডির মধ্যে আমি এক বিশেষ ধরনের ট্যালেন্ট দেখেছি ফর ডিসক্রাইবিং দ্য অর্ডিনারি লাইফ অফ দ্য কমন পিপল। হ্যাঁ, এবং তাদের ফিলিংগুলোকেও তিনি সেইভাবেই দেখানোর চেষ্টা করেছেন। বিশেষ করে যদি তোমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস যখন পড়বে তখন বুঝতে পারবে। আচ্ছা, এনার ব্যাপারটা আমরা দেখব না অতটা বেশ, আমরা জাস্ট যতটুকু আমরা ওই ইয়াতে পাবো ততটুকুই। হ্যাঁ, কল্যাণনাথ দত্ত থেকে যতটুকু দেখবো। সামারি অফ দ্য এইজ অফ রোমান্টিসিজম। তাহলে দেখো এখানে রোমান্টিসিজমের সামারিটা আছে, তোমরা এখান থেকে একবার দেখে ফেলবা, তাহলে সবগুলো রাইটার একবারে পড়ে আসবে। সিলেকশন ফর রিডিং মানে এখানে জাস্ট বিবলিওগ্রাফি এই। তাহলে রোমান্টিক এইজটা আমরা দেখলাম। তাহলে রোমান্টিক এইজে মেইন আলোচনায় কোনটা এসেছে বলো? পোয়েট্রি, প্রোজ, ক্রিটিসিজম, নভেল, তাই না? এই চারটা বিষয়। তার ভিতরে ডমিনেট করছে কোনটা?
পোয়েট্রি, পোয়েট্রি। ঠিক এলিজাবেথান এজে ডমিনেট করেছে কোনটা? এলিজাবেথান এজ ড্রামা, ড্রামা, ড্রামা তাই না? ড্রামা। হ্যাঁ, তারপর যদি আমি বলি যে তোমাদের এখন যদি আমি বলি যে নিও ক্লাসিক্যাল এই যে কোন জানরাটা সবচেয়ে ফ্লারিশ করেছে নিও ক্লাসিক্যাল এজ? সক্রেটিসিজম। না, ওটাকে আমরা বলবো স্যাটায়ার। ও আচ্ছা। সেটা নভেল বলো, পোয়েট্রি বলো, তারপর হচ্ছে তোমার এই যে বিভিন্ন ধরনের ম্যাগাজিনের লেখা, তাই না, যে সবই দেখবো যে সব স্যাটারিক্যাল রাইটিং। তার মানে প্রত্যেকটা এজের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। তবে আমরা দেখো এই যে এতগুলো এজ পড়লাম, তাহলে এই এজগুলোর মধ্যে সবচেয়ে ফোকাস পয়েন্ট কোন কয়টা এজ তুমি পেয়েছো বলো তো? একদম ফোকাসের নাম করা চসার এজ, তাই তো? দুইটা, চসার, এলিজাবেথ, এলিজাবেথান এজ, তারপরে পেলাম হচ্ছে আমরা রোমান্টিক এজ, এরপর রোমান্টিক ভিক্টোরিয়ান এজ। এজ। দেখো এখানে যে চারটা এজ বললাম, এই চারটা এজ থেকে একটা কোশ্চেন থাকে। তাহলে কি বললাম? চসার এজ, এলিজাবেথান এজ, তারপর বললাম কি রোমান্টিক এজ, তারপরে ভিক্টোরিয়ান এজ, নাকি? তাহলে এরপর আমরা ভিক্টোরিয়ানে চলে যাব রোমান্টিক এজের পরেই। আচ্ছা, রোমান্টিক ভিক্টোরিয়ান এজ শুরু হয়েছিল কত সালে জানা আছে? এখানে টোটাল আমরা রোমান্টিক এজে কত বছর পাচ্ছিলাম জানো? দেখো 1800 থেকে 1850, মানে জাস্ট হাফ সেঞ্চুরি। হ্যাঁ, হাফ সেঞ্চুরি কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা, তোমরা একটু সামারিটা একটু দয়া করে তোমরা সবাই পড়ে নিবা। হ্যাঁ, সামারিটা পড়ে এখানে ব্রিফলি দেখো প্রত্যেকটা রাইটার সম্পর্কে একটু বলা আছে, এগুলো একটু দেখে নিলে তোমাদের মানে নলেজে চলে আসবে কে কোন রাইটিংটা লিখেছে। এগুলো দরকার নেই। জেন অস্টিন একটু দেখবা। এই দেখো প্রাইড অ্যান্ড প্রেজুডিস, আইভান হো, এটাও আবার নতুন একটা নাম এসেছে যেটা ওখানে ছিল না। আচ্ছা, চ্যাপ্টার 11 দ্য ভিক্টোরিয়ান এজ 1850 টু 1900, মানে এখানেও আমরা 50 বছর পাবো। এক হাফ সেঞ্চুরি হচ্ছে আমাদের রোমান্টিক এজ, আর এক হাফ সেঞ্চুরি হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান এজ। আচ্ছা, তাহলে আমি একটা ভিক্টোরিয়ান এজটাকে আলাদা করে একটা ভিডিওর ইয়ার মধ্যে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে আমি একটু কেটে দিলাম।